এই সাইডটা যেটা দেখতে পাচ্ছ সামনে যে মূল মন্দিরটি বন্ধুরা, পুরো যে স্বর্ণ মন্দির চত্বরটি পুরো শহর থেকে কমসে কম 10 থেকে 15 ফুট নিচে অবস্থিত। কারণ 1577 সালে চতুর্থ শিখ গুরু রামদাস এই মন্দিরের ভেতরের যে সরোবরটি আছে, পবিত্র সরোবর, অমৃত সরোবর বা পবিত্র জলাশয়টি আছে, এটির খনন কার্য শুরু করেন এবং এই অমৃতসর শহরটির ভিত্তি স্থাপন করেন। চা দিল, দেখি খেয়ে কেমন। বাহ বাহ বাহ, দেখা যাচ্ছে। এই যে এই পিছনটা, এটা হলো জালিয়ানওয়ালাবাগের রাস্তাটা, যেটা মেন রাস্তা। এইটা থেকে লেফট গেলে রাজা রঞ্জিত সিং এর স্ট্যাচুটা। এই যে স্বর্ণ মন্দিরের দৃশ্যটা দেখো। রাত্রে আমরা 6টার সময় হোটেলে পৌঁছালাম স্নান দান করে। এখন বাজে রাত 9:15। এখন আমরা এলাম স্বর্ণ মন্দিরে, একবার রাত্রে দেখে নেব, কালকে আবার দিনে দেখাবো তোমাদেরকে। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, এগুলো হলো জুতো কাউন্টার, জুতো রাখার কাউন্টার। একদম বিনা মূল্যে জুতো রাখা হয় এবং এর পিছন দিকটা আছে ক্লক রুম, যেখানে তোমার একটা যা আনবে সেগুলো রাখা হবে। এই যে আমার পিছনটা দেখো, এই যে মূল মন্দিরের মেন গেট, এটা মেন গেটের সামনে একদম জুতো কাউন্টারের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো আমরা এখানে জুতো জমা করে এখন চললাম এদিক দিয়ে গোল্ডেন টেম্পল বা দরবার সাহেব, হরমিন্দর সাহেব, সেটাই বলি। এটার অনেক বড় বড় হিস্ট্রিক্যাল কাহানি আছে, হিস্ট্রি আছে। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা করেছে এখন দিয়ে। এই খুব সুন্দর এলাকাটা। এখান থেকে ওই সামনে থেকে হাতটা ধুয়ে, আমরা যেহেতু জুতোতে হাত দিয়েছি, জুতো খুলেছি, হাত দিয়ে আমরা এবার সামনের দিকে চলে যাব। চলো, এর ভিতরে কিন্তু ভিডিও করা বারণ আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে অনেক মাথায় বাঁধার রুমালগুলো পাওয়া যায়। এখানে যদি কিনে না আনা তোমাদের না থাকে, এখানে এসে তোমরা নিয়ে নিতে পারো। ওইখান থেকে আমরা জুতো জমা দিয়ে এইখানে চলে এলাম হ্যান্ড ওয়াশ করতে। হ্যান্ড ওয়াশ করে এখানে আমরা রুমাল বেঁধে एक ओंकार सतनाम श्री वाहेगुरु। एक ओंकार सतनाम श्री वाहेगुरु। वाहेगुरु जी दा खालसा, वाहेगुरु जी दा फतेह बोले আমরা শ্রী হরমিন্দর সাহেব বা শ্রী দরবার সাহেবে আমরা প্রবেশ করতে চলেছি। এখন রাত্রের ভিউ খুবই অপূর্ব ও অলৌকিক। এত সুন্দর সোনালি ঝলমলে লাইটিং যে দেখলে চোখ জুড়িয়ে যায়। স্বর্ণ মন্দিরে এসে যতই ছবি তোলা বা ফটোগ্রাফি বারণ বা নিষেধাজ্ঞা থাক না কেন, তবুও মন মানে না, ছবি তুলতে ইচ্ছে করেই। তবে আমরা কিছু ভিডিও লুকিয়ে বা সামনে কিছু ভিডিও করেছিলাম, তাই তোমাদেরকে আমাদের নাইট ভিউ গোল্ডেন টেম্পল দেখাতে পারলাম। তো এইখান থেকে আমরা বাঁদিকে কি সুন্দর এখানে চার কোনায় চারদিকে জল সেবার বন্দোবস্ত করা আছে। চারদিকে 4টে গেট আছে এবং মূল মন্দিরেরও চারদিকে 4টি প্রবেশদ্বার আছে, যা বোঝায় যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসতে পারে এবং সবার জন্য এদিকে এটা লঙ্গর হল। এই লঙ্গর হলের দিকে আমরা এখন যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করে নেবো, সেবা করে নেবো। লঙ্গর হলের দিক যাই। এই লঙ্গর হলটি স্বর্ণ মন্দিরের এই লঙ্গর হলটি একদম 100% বিনামূল্যে। এটি বিশ্বের সবথেকে বড় লঙ্গর হল, যেখানে প্রায় দিনে 1 লাখ থেকে 1,20,000 লোক লঙ্গর সেবা করেন। এখানে হাত ধুয়ে ভিতরে যেতে হবে। 24 ঘন্টা লঙ্গর হল খোলা থাকে, সবাই সবসময় এসে খেতে পারবেন। সম্পূর্ণরূপে নিরামিষ খাওয়ার হয়। যেমন নিরামিষ বলতে এখানে পেঁয়াজ রসুনটা হলো নিরামিষ। আমাদের বাংলায় যারা নিরামিষ খায় তারা হলো একদম শুদ্ধ পেঁয়াজ রসুন খায় না, তাদের জন্য একটু প্রবলেম হবে। কারণ এই পাঞ্জাবে এদের নিয়ম যে পেঁয়াজ রসুন একদম মানে নিরামিষ জিনিস, এটিকে তারা আমিষ মানে না, একদম সবজি ভেজ দেখে এটাকে মনে করে হয় ভেজ। চলো এগিয়ে যাই, আমরা একটা করে থালা নিই। পরিষ্কার করা হচ্ছে ভিতরটা, আগে খেতে দিয়ে একবার করে বৈঠক উঠে যাওয়ার পর পরিষ্কার করা হয়। এইভাবে পরিষ্কার করার পর আবার বসতে দেওয়া হয়। তার জন্য যাত্রীরা সবাই এখানে দাঁড়িয়ে থাকে। এখানে হবে, তারপরে পরিষ্কার করার পর খাওয়া দাওয়া হবে। চলো ভিতরে যাই। খাওয়া হয়ে গেল আমাদের। মাছ কালার ডাল আর কুমড়োর একটা তরকারি আর ঘি দিয়ে মাখানো রুটি আর পায়েস আর একটু জিরা রাইস। খুব সুন্দর লাগলো খেতে। আজকে আমার জীবনে আমি এতবার খেয়েছি, আজকে বেস্ট লাগলো আমার মনে হলো। খুবই সুন্দর হয়েছে রান্না, এত সুন্দর অমৃতের মতো লাগছে, খুবই সুন্দর। চলো এবার থালাগুলো জমা দিই। এদিকে আমরা নিচের দিক ফিরে যাবো। উপরতলা ফার্স্ট ফ্লোরে ছিলাম, এখন নিচের ফ্লোরে जमा दो। तुम्हारा मेरे ऊपर ना गिरा था। नहीं गिरेगा नहीं, ऐसा थोड़ी ना होगा कि आपके ऊपर कोई गिरा के चला जाएगा। आप बैठ के खा रहे हो, आराम से खाओ, कोई डर नहीं है। এখন বাজে রাত্রি 10টা। এই টাইমে এত ভিড়, প্রচুর ভিড়, আর এটা সব সময় খোলা থাকে। এদিকে সব বাসনপত্র দেওয়া হচ্ছে। এখন আমাদের খাওয়া হয়ে গেছে, বাসনগুলো এখানে রেখে আমরা চলে যাব হাত ধুতে। হাত ধোয়ার ওখানে প্রচুর ভিড় দেখি। এদিকে থাল জমা নেওয়া হচ্ছে, থালের আওয়াজ শুনতে পাচ্ছ, প্রচন্ড আওয়াজ হচ্ছে থালের। এদিক দিয়ে নেমে গিয়ে এখানে হাত ধোয়ার জায়গা, প্রচন্ড ভিড়। আমরা ওইদিকে গিয়ে যেখান দিয়ে ঢুকেছিলাম ওইখানে হাত ধুয়ে নেবো। এটা হলো লঙ্গর হল থেকে বেরিয়ে এসে যে সুন্দর ভিউটা দেখা যায় স্বর্ণ মন্দির, সেটি খুবই ভালো লাগছে। রাত্রে সোনার বাবা 750 কেজি সোনা। তো বন্ধুরা, আমরা ওই সামনের 1 নম্বর গেট থেকে ঢুকেছিলাম, এইখান দিয়ে কুলতলার এটা দিয়ে লঙ্গর হলে লঙ্গর খেয়ে এবার আমরা এই একটা চক্কর মারবো। এটা দিয়ে গিয়ে জুতো নিয়ে বেরিয়ে যাব। আর দেখবো যে কতটা লাইন আছে। যদি কম লাইন থাকে তাহলে গুরু গ্রন্থ সাহেবের দর্শন করবো, নয়তো না। দেখছি, চলো চলে যাই। আমি তো কালকে একবার চেষ্টা করব, তারপর কপালে যা আছে তাই হবে। এদিকে দেখতে পাচ্ছ চারদিকে 4টে গেট, একটা গেট, ওদিকে 2টো গেট, এটা 3টে, এটা একটা 4টে গেটও আছে, প্রবেশদ্বার। আর মন্দিরেরও চারদিকে প্রবেশদ্বার আছে। পুরো মূল মন্দিরের এবং পুরো চত্বরটির পুরো নকশাটা বানিয়েছিল শ্রীগুরু চতুর্থ শিখ গুরু অর্জুন দেব। তিনি এই নকশাগুলো বানিয়েছিলেন। এই সাইডটা যেটা দেখতে পাচ্ছ, সামনে যে মূল গেটটি আছে, আমরা যেটা দিয়ে এন্ট্রি করি, ওইটি থেকে একদম অপোজিটের পোর্শনটা এই গেটটা। আর এইখান থেকে এই দৃশ্যটা দেখো কেমন লাগছে, খুবই সুন্দর। একটা জলের আছে, আমরা যখন প্রথম দেখেছিলাম ওইদিকে দেখিয়েছিলাম। এখানে চারদিকে 4 জল সেবার আছে। কনকন শ্রী গুরু, এটা রামদাসজির। এখানে যে লাইন, এই লাইনটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হালুয়া প্রসাদ দিচ্ছে, তাই এখানে লাইন দিয়েছে। এই লাইনটাও বেশ বড় হয়ে গেছে, হালুয়া প্রসাদের লাইন বাইরে থেকে।
আর ওইখান থেকে যারা আসবে তারা একবার ওই ভেতর থেকে বাইরে আসার সময় হালুয়া প্রসাদে নিয়ে বেরোবে, এবং বাইরে থেকে কেউ যদি হালুয়া প্রসাদ নিতে যায় এরকম লাইন আছে, লাইন দাঁড়িয়ে খুব সুন্দর আছে, কিন্তু প্রচুর ভিড় আছে বন্ধুরা। চলো দেখাচ্ছি প্রচুর ভিড়। এটা কিন্তু ভেতরে যাওয়ার লাইন না, এটা হালুয়া প্রসাদের লাইন, এটাই অনেক বড়। মূল মন্দিরে প্রবেশ করার লাইন হলো এইটা, সব 500 জন লাইনে, 500 জন 1000 জন লাইনে আছে, প্রচুর লাইনে দাঁড়িয়ে আছে। সম্ভব অসম্ভব এখন লাইন ইয়ে করা, প্রচুর আছে। চলো আমরা তাহলে এটা দিয়ে বেরিয়ে যাই মূল মন্দির থেকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সবাই গিয়ে প্রণাম করছে। এটি হলো, দেখবেন এদের যে সেবা রক্ষক আছে তাদের কাছে একটি ভলার মতো আছে, সেই ভলার সব বড় একটি ওই রকমই এখানে রাখা আছে, সবাই গিয়ে ওখানে প্রণাম করছে। এখানেও একটা আছে, আবার এখানেও একটা আছে, যেটিকে হলুদ কাপড় দিয়ে সব জায়গায় দেখলাম মোড়ানো আছে। আর এখানেও কিছু 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 জায়গায় এরকম জায়গায় জায়গায় গুরু গ্রন্থ সাহেব রাখা বা কিছু এরকম আছে। আর মূল লাইন মন্দিরে ঢোকার ওইটা প্রচুর ভিড়, প্রচুর ভিড়, তো ভিড় বলার নাই। আমাদের যেহেতু ছোট বাচ্চা আছে কাছে, তাই আমরা চেষ্টা করলাম না বন্ধুরা। তো অন্য সময় দেখি, কালকে দিনে আসবো তখন চেষ্টা করব ঢোকার। গোল্ডেন টেম্পল পরিসরে 3টি কুল গাছ আছে, যাকে পাঞ্জাবি ভাষায় বলা হয় বের দে বুট্টে। বলা হয় গুরুদেবরা এই কুল গাছগুলোর তলাতে বসে বিশ্রাম নিতেন। কুল গাছগুলো বেশ ঝাড়াপালো এবং অনেকটাই বড়। মূল মন্দিরটি বন্ধুরা, পুরো যে স্বর্ণ মন্দির চত্বরটি পুরো শহর থেকে কমসে কম 10 থেকে 15 ফুট নিচে অবস্থিত, কারণ এই পুরো এলাকাটি খনন করে তৈরি করা হয়েছিল। এই এলাকাটি পুরো শহরের বা যেটা উচ্চতা আছে, বা তোমরা যখন নামবে তখন দেখতে পাবা কমসে কম 15-20টি সিঁড়ি নিচে নেমে মন্দিরটির মূল মন্দিরের যে স্থলটা আছে সেই রকম। তো এটা একটা ছোট্ট ইনফরমেশন, যদি ভালো লাগে দেখো, মানে পুরো মন্দিরটি কিন্তু একটু নিচু, শহর থেকে নিচে অবস্থিত, তার ভিতরে আবার জল, সেটা কিন্তু আবার কঠিনই ব্যাপার। তাও আবার বৃষ্টি হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু জলগুলো কিন্তু সে পুকুর হয়ে যাচ্ছে না জায়গাটা, এমন একটা ব্যাপার, এমন একটা সিস্টেম হিসাবে করা আছে। আমরা এখন বন্ধুরা বেরিয়ে যাচ্ছি মূল মন্দির থেকে, স্বর্ণ মন্দির চত্বর থেকে। চলো এখন বন্ধুরা আমরা বাহেগুরুজিদা খালসা বাহেগুরুজিদা ফতে বলে বেরিয়ে যাই। আমরা জুতো নিলাম, নিয়ে চলে আসলাম আমাদের জুতো। চলো এখান থেকে আমরা নিলাম জুতো, দিয়েছিলাম 4 নম্বরে, নিলাম 6 নম্বর থেকে। এটা কোনো ব্যাপার না, যেখান থেকে ইচ্ছে যেখানে দিতে পারো, তবে চেষ্টা করবে 1 নম্বরে দিয়ে 6 নম্বরে না নেওয়ার, তাহলে অনেকটা কাটতে হবে, এটাই হলো ব্যাপার। বন্ধুরা আজকে 12 তারিখ, সকাল 8টা, এখন আমরা ঘোরার জন্য বেরাচ্ছি। এই যে বাইরেটা খুব বৃষ্টি হচ্ছে, দেখা যাক ঘোরার প্ল্যানিংটা কি হয়, অবশেষে ভেস্তে না যায় সব কিছু। বৃষ্টি হচ্ছে খুব, তো সেরকম হলে দেখছি কি করা যায়। বসে আছি রিসেপশনে এখানে রেডি হয়ে, কিন্তু বৃষ্টি এখনো থামছে না, বৃষ্টি কখনো আসছে কখনো চলে যাচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে। এটা দিয়ে সোজা গেলে স্বর্ণ মন্দিরের লঙ্গর হল, এখান দিয়ে সোজা গেলেই ডান দিকে যদি যাওয়া হয় তাহলে জালিয়ানওয়ালা বাগ পড়ছে, আর বাঁ দিকে দিয়ে যদি ঢুকে যায়, যেটা জুতো রাখার কাউন্টারটা, ওইটা দিয়ে রাস্তাটা বেরাচ্ছে। তো এরকম আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলাম ছাতা নিয়ে স্বর্ণ মন্দিরের দিকে। চলো দেখা যাক কি করা যায়। দেখা এদিকে অটো টোটো সব আছে, কিন্তু এদিকে ওই দিকটা মেন দিক কিছু ঢুকতে দেয় না, এদিকে ঢুকে দেয়। এরকম এদিকে খাবার দোকানগুলো আছে।
এই রাস্তাটা জালিয়ানওয়ালা বাগের দিকে চলে যাচ্ছে। এদিকে শ্রীলঙ্কার হলের রাস্তা। এদিকটা দিয়ে সোজা গেল জালিয়ানওয়ালা বাগ চলে যাচ্ছে রাস্তাটা। এইটা দিয়ে যদি যায়, এই যে জুতো ঘরগুলো নেই যাই ভাইয়া, এই রাস্তাটা জালিয়ানওয়ালা বাগের এই দিক দিয়ে রাস্তাটা বেরায়। তার আগে এই যে এটা দিয়ে যাচ্ছে बंदा है यार ओ बागावट जान लेंगे। अब इधर बुक करना और भाई कितना करना की करना पाएगा? नंबर लवांगे सवारी दा नंबर लवांगे क्या कितना देना पैना? कितनी सवारियां अपनी मतलब सोच लो कोई भी दूसरे बंदे यहाँ करना हो ना, मैं वीडियो बनाया करता हैं मैं वीडियो बनाया करता, कोई किसी ने करना होगा फिर आपके पास आके किसी ने करना होगा तो प्रोसेस क्या है? ऐसे दो दो करके ग्रुप बनाते हैं हम लोग 10 मेंबरों का। हाँ जी, फिर 100 रुपए जाने का 100 रुपए आने का 200 रुपए सवारी में आना जाना। पहले 100 रुपए जमा कराना पड़ेगा, और जमा कराएंगे 300 रुपए बाद में लेंगे बाद में लेके। ये होता है जो ग्रुप बनता है। ये देख जैसे हम लोग नंबर लेते हैं ना सवारी का, हाँ जी, ऐसे ये सवारी का नंबर है और ये हमारा नंबर है, मोबाइल नंबर ऑटो नंबर सारा। ओके ओके ओके, आपने 3 बजे व्हाइट मूर्ति के पास आ बस जाना। बस ये होता है ये वाला। जलियांवाला बाग के पास। ठीक है भाई, थैंक यू भाई। यूट्यूबर है तुम्ही आज मिलने यूट्यूबर दे सारे তো দাদা, তো বন্ধুরা এখান থেকে বাঘা বর্ডার যাওয়ার জন্য সব রকম ব্যবস্থা আছে, অটোতে সবকিছু তো দেখালাম তোমাদেরকে। এটা হলো জালিয়ানওয়ালা বাগের সামনের ইয়েটা, জালিয়ানওয়ালা বাগ। আমরা এই রাস্তা দিয়ে এলাম, আমাদের হোটেলটা এই দিকে দিয়ে ভিতরে বা ওই সামনে জুতো হলের ওইটা দিয়ে যাওয়া হয়। এই সামনে মন্দির দেখতে পাচ্ছ, স্বর্ণ মন্দিরের। এই যে এটা থেকে লেফট গেলেই মহারাজা রঞ্জিত সিং এর স্ট্যাচু, আর এটা দিয়ে গেলেই ওইটা দিয়ে আমরা আসিনি, ওদিকে আমরা হোটেল নিয়ে, যেহেতু আমরা আছি এই সাইডটায়, তা এটা দিয়ে এলাম যেন তোমাদেরকে দেখাতে পারি মেন জায়গাটা আমরা কোথায় আছি। তো এখান দিয়ে সামনের দিকে চলে যাব। তো এখন প্রচুর ভিড় দেখছি, আজকে রবিবার, ভালোই ভিড় দেখা যাচ্ছে। তো দেখা যাক কি হয়। তো এখানে কেমন করে বুকিং করতে হবে বাঘা বর্ডার যাওয়ার জন্য প্রসেসটা বলে দিলাম। বাংলা এখানে লস্যি নান ফেমাস খাবার, যেগুলো সেটা লস্যি নান, তারপর অনেক অনেক জায়গায় অনেক কিছু আছে, কুলচে এসবই সব। আর ভালো সুন্দর সুন্দর দোকান আছে এই চারপাশে, দেখতেই পাচ্ছ, শপিং কমপ্লেক্স থেকে সব কিছুই আছে। এই সামনে শনি মন্দির ডান দিকে পড়ছে, এইখান থেকেই সুন্দর দৃশ্যটা কালকে রাত্রে দেখিয়েছি। মেন মন্দির পরিসরে চলে এসেছি, এই সামনে মেন মন্দির। আর 1761 সালে এই প্রাচীন মন্দির শনি মন্দিরটি স্থাপনা হয়। প্রাচীন শ্রী শনি মন্দির জি কে মন্দির, দেবজি মন্দির। এই যে জুতো হল, এই যে এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমাদের হোটেলটা যাওয়া যায়। ওটা দিয়ে আমি দেখালাম এই জন্য যেন বুঝতে সুবিধা হয়। এটা দিয়ে এই যে সামনে থেকে এসে এরকম মন্দির পরিসর, আমরা এখান থেকে 300 মিটার ভিতরে হেঁটে আমাদের হোটেলটা। আর এর আগে আমি যখন এসেছিলাম এই জালিয়ানওয়ালা বাগের সামনেই ছিল আমাদের হোটেল, ওটাও সুবিধা এটাও সুবিধা। তো বন্ধুরা এই যে চলে এসেছি আমরা স্বর্ণ মন্দিরে। কালকে আমরা এখানে জুতো রেখেছিলাম, দিয়ে এখান থেকে গিয়েছিলাম। চলো আজকেও তাই করি, আজকে দিনে স্বর্ণ মন্দির কেমন লাগে বা দর্শন করতে পারি কিনা সেটা দেখাই। এই একটা জিনিস দেখাই বন্ধুরা, এটা হলো ডিজিটাল শিখ মিউজিয়াম। এই মিউজিয়ামে শিখ গুরু ও শহীদদের বিরল তৈলচিত্র আছে, প্রাচীন অস্ত্রশস্ত্র ও প্রাচীন পাণ্ডুলিপি আছে, শিখ সাম্রাজ্যের বিভিন্ন ঐতিহাসিক পর্যায়ের নিদর্শন। এটি সম্পূর্ণরূপে বিনামূল্যে 9টা থেকে বৈকাল 4টে পর্যন্ত খোলা থাকে। জুতো জমা দিয়ে আমরা এবার মন্দিরের দিকে এগিয়ে যাই। জমা করে চলে আসলো 5 নম্বর। চলো এখন আমরা আছি স্বর্ণ মন্দির, হরমন্দির সাহেব বা দরবার সাহেব। স্বর্ণ মন্দির ভারতের পাঞ্জাব রাজ্যে অমৃতসর শহরে অবস্থিত। অমৃতসর কথাটির অর্থ অমৃত সরোবর। এই থেকেই অমৃতসর শহরটির নাম হয়েছে। মূল মন্দিরটি 1577 সালে চতুর্থ শিখ গুরু রামদাস এই মন্দিরের
ভেতরের যে সরোবরটি আছে, পবিত্র সরোবর, অমৃত সরোবর বা পবিত্র জলাশয়টি আছে, এটির খনন কার্য শুরু করেন এবং এই অমৃতসর শহরটির ভিত্তি স্থাপন করেন। তারপর 1588 সালে পঞ্চম শিখ গুরু গুরু অর্জন দেব নির্মাণের কাজ শুরু করেন। নকশাও তিনি তৈরি করেন এবং এই মন্দিরটিতে চারদিকে 4টি প্রবেশদ্বার আছে, যা বোঝায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এখানে প্রবেশ করতে পারে এবং হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবার জন্য এই মন্দিরটি খোলা। গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দিরের যখন ভিত্তি স্থাপন হয় তখন প্রথম ইটটি রেখেছিলেন একজন মুসলিম সুফি সাধক মিয়া মীর। তারপর 1604 সালে মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। তারপর শিখদের পবিত্র গ্রন্থ, আদি গ্রন্থ গুরু গ্রন্থ সাহেব এখানে প্রতিষ্ঠান করা হয়। বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছ যে এই অমৃতসর শহর থেকে এই যে গোল্ডেন টেম্পল মন্দিরটি, এটি কিন্তু নিচুতে অবস্থিত, মানে কমসে কম 15 থেকে 20 ফুট নিচে অবস্থিত, নিচে অনেকটা নিচু জায়গা। সরোবরটি নিচুতে খনন করে, মানে মাটি কেটে এই জায়গাটা তৈরি করা হয়েছে, সেটা বোঝাই যায়। আর চারপাশটা কিন্তু উঁচু। রাতের মতো আজকেও আমরা এরকম বেঁধে নিলাম মাথায়, এখান থেকে সামনে থেকে নিয়ে এখন যাচ্ছি। এটা দিনের দৃশ্য বন্ধুরা, দিনেও কি সুন্দর, রাত্রে বেশি সুন্দর। স্বর্ণ মন্দিরের চারদিকে 4টি প্রবেশদ্বার আছে, যা বোঝায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসতে পারে এবং হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব ধর্মের লোকই এখানে আসতে পারেন এবং এখানে বিশ্বের সবথেকে বড় লঙ্গর পরিষেবা আছে, যা 365 দিন 24 ঘন্টা খোলা থাকে। লঙ্গর হলের সামনের এই দ্বারটা, এদিকে লঙ্গর হল। আজকে আমরা আবার যাব, কিছু খেয়ে নেব। এই যে সামনে স্বর্ণ মন্দির দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা লঙ্গর হল এই চলে যাব। চলো লঙ্গরের দিকে। রাতের দৃশ্যটি দেখিয়েছিলাম লঙ্গর হল, আজকে দিনে যাই দেখি। চলো এগিয়ে যাই। এখানে আগে চা খাবো, দেখি। এখানে যে খাওয়ার এটো বাসন এখানে জমা দিয়ে, এখানে দেখো সামনেই এখানে আদা, রসুন, সব পেঁয়াজ কাটা হচ্ছে। গোল্ডেন টেম্পল স্বর্ণ মন্দিরে দিনে প্রায় 1 লক্ষেরও বেশি লোক এখানে ভোজন করেন। এখানে আটা প্রায় 5000 কেজি লাগে, ডাল প্রায় 1500 থেকে 1800 কেজি, চাল লাগে প্রায় 1400 কেজি এবং প্রায় 700 কেজি দুধ এখানে প্রত্যেক দিন লাগে। চা দিল, দেখি খেয়ে কেমন, সবাই খাচ্ছে। চা খেলাম, এর এখানে দেখলাম রসুন পেঁয়াজ কাটা হচ্ছে, আদা ছিলা কাটা হচ্ছে, রসুন ছিলা হচ্ছে। এখান থেকে আমরা চলে যাব। রুটি খাবি? রুটি চলো, এবার রুটি ডাল পেয়ে গেছি, খাওয়া শুরু করা যাক। চলো চলো। চলো, এখানে এরকম হাতে রুটি বেলা হচ্ছে বন্ধুরা, সব রুটি বেলা হচ্ছে। রুটি হচ্ছে এদিকে।
হাতে শাকা রুটি, বাহ বাহ। এখানে এসে যে কেউ সেবা করতে পারে, যার দরকার যে বেলবে মনে করে সেখানে বেলতে পারে। রুটি ভাজার সেবা, বেলার সেবা, সব রকম সেবা হয়। আর এই যে লঙ্গর হল, যেটা ওখানে সেবা হচ্ছে, এটা এখানে সাজিয়ে আবার ঘি লাগিয়ে দেওয়া হচ্ছে এদিকে ঘি। বাহ বাহ, बाबे उठाओ यार। उफ, बैग लगे बच गया बैग ले। আমরা লঙ্গর হল থেকে একটু এদিকে এসে এটা দিয়ে বেরালাম। এই জায়গাটা খুব সুন্দর, এই দিক দিয়ে এরকম আসার জায়গা আছে, এদিকটাও। আর এখানে থাকার যাত্রীরা যারা থাকবে তাদের থাকার জায়গা আছে ফ্রি। এদিকে সব জিজ্ঞাসাবাদ করে ঢুকে যেতে পারো। এই যে স্বর্ণ মন্দিরের এই এলাকাটা দর্শন করা খুবই মুশকিল, যা দেখছি লোকজন। তো আমরা বোধহয় আজকে দর্শন করতে পারবো না, তাই চলো আমরা এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন জালিয়ানওয়ালাবাগ যাব। চলো বেরিয়ে যাই। বিভিন্ন সময় মন্দিরের ওপর আফগান ও মুঘল আক্রমণকারীদের দ্বারা মূল মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয় এবং শিখরা তা পুনর্নির্মাণ করে। শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠার পর মহারাজা রঞ্জিত সিং 1809 সালে তামা ও মার্বেল দিয়ে মন্দিরটিকে গড়েন এবং 1830 সালে মহারাজা রঞ্জিত সিং 750 কেজি 24 ক্যারেট খাঁটি সোনা দিয়ে মূল মন্দিরটিকে মুড়িয়ে দেন এবং তারপর থেকেই এটি স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল নামে পরিচিতি পান। রবিবার এতটা ভিড় হয়েছে, কমসে কম 2000-3000 লোকের ভিড় এখন দেখতে পেলাম আমাদের সামনে। তাই আমাদের আর আজকে এবার দর্শন করা হলো না, ভিতরে যাওয়া হলো না গুরু গ্রন্থ সাহেবের। তো এবার আমরা এই মূল মন্দিরটার ভিতরে আছে গুরু গ্রন্থ সাহেব। এখানে প্রতিষ্ঠান করা হয়েছে 1604 সালে মূল। আমরা বেরিয়ে এলাম, এখন বেরিয়ে এসে চলো দেখি, আমরা এখন যাব জালিয়ানওয়ালাবাগের দিকে। চলো, এখান থেকে জুতো নিয়ে নিলাম। এখান থেকে 100 মিটার হেঁটে যাব জালিয়ানওয়ালাবাগ। এখানে সামনে যেটা এন্ট্রি স্ট্যাচুটা আছে, হোয়াইট স্ট্যাচু, ওইটার সামনেই হলো তোমার জালিয়ানওয়ালাবাগের এন্ট্রি গেট। চলো এবার দেখাই, এটা দিয়ে বেরিয়ে যায়। বাই বাই। এই যে ও, এইখান থেকে আমরা শনি মন্দিরের এই সামনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছি। চলো দেখাই তোমাদেরকে কত দূরে জালিয়ানওয়ালাবাগ। শনিদেব মন্দির এইখানেই আশেপাশে। রাস্তা দিয়ে হাঁটার সময় তোমাদেরকে বলবে বাঘা বর্ডার, আটারি বর্ডার, এরকম করে অটোওয়ালারা টিকিট কাটার জন্য দাঁড়িয়ে থাকবে। তারা এইখান থেকে দাঁড়িয়ে থাকবে, এই পুরো রাস্তাতেই, যেটা মেন রাস্তা, এই পুরো চত্বরটাতেই থাকে, সব জায়গাতেই থাকে। তাদের কাছ থেকে কি প্রসেস সেটা তো দেখিয়ে দিলাম। এবার চলো, এই যে সামনে স্ট্যাচুটা, এখান থেকে ডান দিকে জালিয়ানওয়ালাবাগ। চলো দেখি। কুলফি, এদিকে লস্যি, কুলফি, সব রকম দোকান আছে, খুব সুন্দর। এই আমরা চলে এলাম জালিয়ানওয়ালাবাগের সামনে। এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু কালকে থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত মহারাজা রঞ্জিত সিংয়ের স্ট্যাচু যেটা আছে, যেটা এর মেন এন্ট্রি পয়েন্ট, সেখানে যাওয়া হয়নি। কারণ আমরা অন্য রাস্তা দিয়ে ওই দিকে মহারাজা রঞ্জিত সিংয়ের স্ট্যাচু, আমরা আগে এখানে হোটেলে ছিলাম, তখন এটা দিয়ে এসেছিলাম, আমরা ওইটা দিয়ে এসেছি। তো টোটোওয়ালা একদম হোটেলের কাছে নামিয়ে দিল, তাই এখান দিয়ে এলাম। এই যে জালিয়ানওয়ালাবাগ
এখানে এই যে এন্ট্রি গেট, চলো ভেতরে যাব। আমরা ঢুকছি জালিয়ানওয়ালা বাগ। 1919 সালের 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড একটি নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল। ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার বৈশাখী উৎসবের অংশগ্রহণকারী ও রাওলাট আইনের প্রতিবাদকারী হাজার হাজার শান্তিপূর্ণ ও নিরস্ত্র মানুষের সমাবেশে গুলি চালানোর জন্য সৈন্যদের নির্দেশ দেন। এই বিনা উস্কানি হামলা শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন। এই যে সেই একমাত্র 6 ফুট বা 5 ফুটের একটা গলি হবে, এটাই হলো একমাত্র রাস্তা এখানে ঢোকার। তো এইখানে এই যে জায়গাটা, এই জায়গাটাতেই সব সৈন্য দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে এখান থেকে এইখানে দাঁড়িয়ে তারা এখানে অনবরত গুলি চালায়। 10 মিনিটে 1650 রাউন্ড গুলি ফায়ার করেছিল। জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের আগে 1919 সালের শুরুর দিকে ব্রিটিশ সরকার একটি আইন নিয়ে আসে। আইনটির নাম হলো রাওলাট আইন পাশ করা হয়, যা সন্দেহভাজন রাজনৈতিক বা রাষ্ট্রদ্রোহীদের বিনা বিচারে গ্রেপ্তার ও কারারুদ্ধ করার অনুমতি দেয়। এই আইনটি দেশব্যাপী ক্ষোভ ও ব্যাপক প্রতিবাদের জন্ম দেয়। অমৃতসরে উত্তেজনা চরমে ওঠে যখন বিশিষ্ট স্বাধীনতাপন্থী নেতা ডক্টর সাইফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপালকে গোপনে গ্রেপ্তার করে নির্বাসিত করা হয়। এটা সেই জায়গা যেখানে মানুষ বাঁচার আশায় ঝাঁপ দিয়ে, নিচেকে বাঁচানোর আশায় ঝাঁপ দিয়ে মারা গেছে। হাজার হাজার লোক এখানে পড়ে মারা গেছে। সেই কুয়ো, এই কুয়োটা কিন্তু আগে ঘেরা ছিল না, কারণ এইটা পুরো ফাঁকা ছিল, এটা পরে ঘেরা হয়েছে যে মানুষ ওইখানে মানে ঝুঁকে দেখতে গিয়ে পড়ে না যায়, তার বিপদ না ঘটে। 1919 সালের 13ই এপ্রিল বৈশাখী ফসল কাটার উৎসব উদযাপন করতে এবং নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে জালিয়ানওয়ালা বাগে একটি বিশাল শান্তিপূর্ণ জনতা সমবেত হয়েছিল। স্থানটি ছিল প্রাচীর দ্বারা ঘেরা একটি আবদ্ধ এলাকা, যেখানে কেবল একটি সংকীর্ণ পথ দিয়ে প্রবেশ করা যেত। ব্রিগেডিয়ার জেনারেল সৈন্য ও রাজোয়া যান নিয়ে সেখানে প্রবেশ করেন এবং বেরোনোর মাত্র একটি পথ বন্ধ করে দেন। জনতাকে কোনো সতর্কবার্তা বা ছত্রভঙ্গ হওয়ার আদেশ না দিয়েই ডায়ার এই সৈন্যদের গুলি চালানোর নির্দেশ দেন। প্রায় 10 মিনিট ধরে গোলাগুলি চলে। প্রায় 10 মিনিটে 1650 রাউন্ড গুলি ফায়ার হয় এবং ইতিহাসের খাতায় এই 10টা মিনিট নৃশংস হত্যার নামে লিখিত হয়ে যায়। যতক্ষণ না সৈন্যদের গোলাবারুদ শেষ হয়ে যায়, ফলে পুরুষ, মহিলা এবং শিশুরা আটকা পড়ে গোলাগুলিতে শত শত মানুষ মারা যায়, আর অন্যরা আতঙ্কে পদদলিত হয়ে অথবা পালানোর চেষ্টা করার সময় মর্মান্তিকভাবে এই স্থানে যে বড় কুয়োটি আছে সেইখানটিতে নিজেকে বাঁচানোর আশায় সেই জলে ডুব দিয়ে তারা জলে ডুবে বা মানুষের উপর মানুষ লাফানোর জন্য তারা মারা যায়। ব্রিটিশ সরকারি প্রতিবেদনে 390 জন নিহত এবং প্রায় 1200 জন আহতর কথা বলা হলেও ভারতীয় জাতীয় কংগ্রেসের হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা প্রায় 1000-এরও উপরে আর আহতের সংখ্যা প্রায় 2000।
এসেছে এই যে গুলির যে সার্কেল করা আছে, সাদা সার্কেল, ওর মধ্যে গুলিগুলো লেগেছে এসে, গুলির দাগের চিহ্ন। এই নৃশংসতা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত ছিল। এর ফলে ভারত ব্রিটিশ সম্পর্ক স্থায়ীভাবে ছিন্ন হয় এবং মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন। তীব্র প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার ব্রিটিশ উপাধি নাইটহুড ত্যাগ করেন এবং গান্ধী তার কয়সার-ই হিন্দ পদক ফিরিয়ে দেন। ব্রিটিশ হান্টার কমিশন ডায়ারকে তিরস্কার করে এবং তাকে পদত্যাগে বাধ্য করলেও তাকে কখনো আনুষ্ঠানিকভাবে শাস্তি দেওয়া হয়নি। 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একজন জীবিত ব্যক্তি ছিলেন শহীদ উধম সিং, কিংবদন্তি ভারতীয় বিপ্লবী। তিনি এই মর্মান্তিক ঘটনা প্রতিশোধ নিতে 1940 সালে 13ই মার্চ লন্ডনে পাঞ্জাবের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ারকে গুলি করে হত্যা করেন। উধম সিং হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন এবং 1940 সালের 31শে জুলাই পেন্টনভিল কারাগারে তাকে ফাঁসি দেওয়া হয়। উধম সিং এর জন্ম হয় পাঞ্জাবের সুনাম নামে একটি গ্রামে এবং তিনি অল্প বয়সে অনাথ হয়ে যান। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালের 13ই এপ্রিল উধম সিং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদেরকে জল পরিবেশন করার জন্য সেই মাঠে উপস্থিত ছিলেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ারের অধীনে থাকা ব্রিটিশ সৈন্যদের নিরস্ত্র জনতার উপর গুলি চালাতে দেখেন, যাতে 1000 জনের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন। এই ভয়াবহ দুর্ঘটনাটি তাকে গভীরভাবে মানসিকভাবে আঘাত করে এবং ন্যায় বিচারের জন্য তার আজীবন সংগ্রামের সূচনা করে। নিজের লক্ষ্য সংকল্পে উদ্বুদ্ধ হয়ে উধম সিং 1924 সালে গদর পার্টিতে যোগ দেন এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগঠিত হওয়ার জন্য বিশ্বজুড়ে ভ্রমণ করে। তিনি 1934-35 সালে লন্ডনে পৌঁছায় এবং গণহত্যার মূল পরিকল্পনাকারীদের লক্ষ্যবস্তু করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে থাকেন। 1940 সালের 13ই মার্চ লন্ডনের কক্সটন হলে উধম সিং মাইকেল ও ডায়ারকে গুলি করে হত্যা করেন, যিনি 1919 সালের হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিলেন। তারপর উধম সিং তার বিচার চলাকালীন তিনি এই নামটি ব্যবহার করেন। তার নাম বলেন রাম মোহাম্মদ সিং আজাদ। তিনি হিন্দু মুসলিম শিখ ঐক্য প্রতীক, এটা বোঝাতে যে তার লড়াই ছিল ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে সমস্ত ভারতীয়দের পক্ষ থেকে। উধম সিং সারা ভারতের একজন শহীদ হিসেবে পূজিত হন। 1978 সালে তার নশ্বর দেহ ভারতে ফিরিয়ে আনা হয় এবং অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে স্মৃতিসৌধে তাকে সশ্রদ্ধভাবে স্মরণ করা হয়। এবার আমরা আটারি ওয়াঘা বর্ডারের দিকে যাব। এই এপিসোডে আমরা জালিয়ানওয়ালাবাগ পর্যন্তই দেখালাম। নেক্সট এপিসোড আটারি ওয়াঘা বর্ডার। আমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো এবং আমার চ্যানেলে নতুন হলে আমাকে সাপোর্ট করার জন্য আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে কোনো এক নতুন এপিসোড নিয়ে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো এবং জয় হিন্দ, জয় ভারত।